না শুনতে পেলে বলিস। লম্ব বৃত্তাকার শঙ্কু। তো থিওরি পার্টটা পুরো কভার করে নি আজকে। অনেকের হয়তো করা আছে, বইয়ের সব অঙ্ক ধরে ধরে করাচ্ছি না, আমি থিওরিটা বলছি, তারপর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখ, তো আমাদের এই শঙ্কুর জিনিসটা, আগে পিরামিড বলে একটা চ্যাপ্টার ছিল, পিরামিড বলে। পিরামিডের সঙ্গে শঙ্কুর একটা হালকা পার্থক্য আছে। কারোর কি পিরামিড সম্পর্কে কিছু জানা টানা আছে? পিরামিড কাকে বলা হয়? স্যার শঙ্কুর মতো শুধু স্যার ভূমিটা স্যার চার কোনা। চারকোনা? হ্যাঁ স্যার। ওটা চতুষ্কোণ না? চারকোনা ঠিক নয় রে। পিরামিড মানে হচ্ছে ইয়ে, বেস থাকবে, বেস একটা পলিগন হবে। ঠিক আছে, বেস একটা পলিগন আমার বহুভুজ হবে। ঠিক আছে, সেটা ত্রিভুজও হতে পারে, চতুর্ভুজও হতে পারে, এরকম। আর টপ মোস্টে থাকবে হচ্ছে একটা বিন্দু। প্রত্যেকটা শীর্ষবিন্দুর সঙ্গেই যুক্ত করতে হবে টপেরটাকে। টপেরটাকে বলা হয় অ্যাপেক্স পয়েন্ট। তো পিরামিড মানে হচ্ছে তলায় একটা বেস থাকবে, যেটা আমার একটা বহুভুজ হবে। বেসটা একটা বহুভুজ হবে আর টপে একটা অ্যাপেক্স নামক পয়েন্ট থাকবে। এই বেসে যতগুলি শীর্ষবিন্দু আছে, প্রত্যেকটাকে জয়েন করতে হবে টপ মোস্ট পয়েন্টের সঙ্গে, তাহলে আমরা একটা পিরামিড পেয়ে যাবো। ঠিক আছে। আর পিরামিডের সঙ্গে শঙ্কুর এটুকুই ডিফারেন্স যে পিরামিডে তলায় একটা বহুভুজ থাকবে, শঙ্কুতে তলায় একটা বৃত্ত থাকবে, বৃত্তাকার শঙ্কুতে। ঠিক আছে, মানে বৃত্তাকার শঙ্কুর কথা বলছি। ঠিক আছে। তো এটা হচ্ছে পিরামিড। তাহলে পিরামিডের সঙ্গে অনেকটা মিল আছে শঙ্কু, তোরা ফর্মুলা গুলো বললেই বুঝতে পারবি। তো পিরামিডে হচ্ছে এই পয়েন্টটাকে অ্যাপেক্স বলে, শঙ্কুতে হচ্ছে শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলা হয়। তাহলে পিরামিড ব্যাপারটা বোঝা গেছে। পিরামিডে কিন্তু বেসে চতুর্ভুজও থাকতে পারে, পঞ্চভুজও থাকতে পারে, বহুভুজও থাকতে পারে। ঠিক আছে। তো যাই হোক, তো এবার লম্ববৃত্তাকার শঙ্কুর সংজ্ঞাটা হচ্ছে গিয়ে অনেকভাবে বলা যেতে পারে। তো আমরা একে আবার, যাই হোক, তো তলায় একটা বৃত্ত আছে। তলায় কোনো বহুভুজ নয়, তলায় একটা বৃত্ত আছে। আমি প্রথমে শঙ্কুটা বলি, শঙ্কু মানে কি। এই বৃত্তাকার শঙ্কুটা আগে বলি। বৃত্তাকার শঙ্কু মানে তলায় একটা বৃত্ত আছে, আর বৃত্ত নিশ্চয়ই কেন্দ্র আছে, ওপরে একটা শীর্ষবিন্দু আছে। ঠিক আছে। এবারে একটা উৎপাদক রেখা বা জেনারেটিং লাইন বলে কনসেপ্ট হয়, সেটা একটু বলি। জেনারেটিং লাইন, ঠিক আছে। এবারে তুই এই যে বৃত্তটাকে নিয়েছিস তলায়, সেটার যে কোনো বিন্দুর সঙ্গে কানেক্ট করে দে টপ মোস্ট পয়েন্টটাকে। এবার এইভাবে তুই যদি সবকটা টপ মোস্ট মানে সবকটা যে পরিধির ওপরে বিন্দু আছে, সবকটার সঙ্গে যদি তুই টপ মোস্ট পয়েন্টকে কানেক্ট করিস, যে থ্রি ডি জিনিসটা তুই পাবি, সেটাকে বলা হচ্ছে বৃত্তাকার শঙ্কু। টপ মোস্ট পয়েন্টটা যেখানে খুশি হতে পারে, এরকম কিছু নয় যে সবসময় কানেক্ট করলে এখানে লম্ব টানলে মিলবে, ওরকম কিছু নয়, ওটা লম্ব বৃত্তাকার। নর্মাল বৃত্তাকার শঙ্কুতে তলায় একটা বৃত্ত আছে, বৃত্তে অসংখ্য বিন্দু আছে পরিধির উপর, প্রত্যেকটা বিন্দুর সঙ্গে টপ মোস্ট পয়েন্টকে কানেক্ট করলে যে জিনিসটা পাবি, সেটাকে বলা হচ্ছে বৃত্তাকার শঙ্কু। কখন সেটা লম্ব বৃত্তাকার হবে? লম্ব বৃত্তাকার হতে গেলে এই যে টপ মোস্ট পয়েন্টের সঙ্গে সেন্টারকে কানেক্ট করছিস, দ্যাট শুড বি পারপেন্ডিকুলার টু দা বেস। তাহলে লম্ব বৃত্তাকার মানে কি? আমার কাছে তলায় বৃত্ত আছে, ঠিক আছে, টপ মোস্ট পয়েন্টের সঙ্গে আমি যদি তলার বৃত্তর কেন্দ্রটাকে কানেক্ট করে দিই, সেটা এটার সঙ্গে লম্ব হওয়া উচিত। এখানে কিন্তু লম্ব হচ্ছে না, এটা থিটা অ্যাঙ্গেল চলে আসছে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলি কিন্তু দেখ, স্যার সেন্টারের সাথে স্যার টপমোস্ট পয়েন্টের যেটাকে যোগ করবো ওই লাইনটা জেনারেটিং লাইন। সেন্টারের সঙ্গে টপ মোস্টকে জয়েন করলে যেটা যুক্ত করলাম সেটা জেনারেটিং লাইন নয়। জেনারেটিং লাইন হচ্ছে এইটা। জেনারেটিং লাইন ওটা নয়, জেনারেটিং লাইন হচ্ছে এই লাইনটা। সেন্টারের সঙ্গে টপ আচ্ছা মোস্টকে যেটা যুক্ত করি সেটাকে হাইট বলা হয়। এইটা হচ্ছে জেনারেটিং লাইন, বেকার মতো যেটা আছে। ঠিক আছে, জেনারেটিং লাইন হচ্ছে এটা। তো স্যার এইখানে জেনারেটিং লাইন, জেনারেটিং, জেনারেটিং লাইনে চিপে ঘোরালে এই এই বৃত্তাকার শঙ্কু তৈরি হচ্ছে। ভেরি গুড, জেনারেটিং লাইনটাকে ঘোরালেই হবে। আমি একটা সমকোণী ত্রিভুজ একে বোঝাচ্ছি।
তাহলে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুতে ফোকাস করি আপাতত। লম্ববৃত্তাকার শঙ্কু মানে তলায় বৃত্ত আছে, কেন্দ্র থাকবে, উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দুর সঙ্গে নিচের বৃত্তের কেন্দ্রকে জয়েন করলে যে লাইনটা পাবো সেটাকে বলা হয় অ্যাক্সিস বা অক্ষ। সেই অ্যাক্সিসটা যদি লম্ব হয়ে যায় তলার বৃত্তর সঙ্গে, তাহলে সেটাকে বলছি লম্ববৃত্তাকার শঙ্কু। আর এটা আমরা সমকোণী ত্রিভুজ থেকেও পেতে পারি। যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু আছে, যে কোনো একটাকে অক্ষ ধর, তুই এই লাইনটাকে ধরে না অক্ষ ধরছি, যেটাকে আমি ডার্ক করছি, এটাকে অক্ষ ধরে এইভাবে রোটেশন দে, তো যে জিনিসটা পাবি থ্রিডি অবজেক্ট সেটা অবশ্যই একটা লম্ববৃত্তাকার শঙ্কুই হবে। কথা বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, তো এইটুকু আমাদের লম্ববৃত্তাকারটাতেই ফোকাস করবো, লম্ববৃত্তাকার শঙ্কুই সিলেবাসে আছে। তো শঙ্কু জিনিসটা খুব ইম্পর্টেন্ট তোদের পার্সপেক্টিভে, কেন কি 11-এ উঠে এখান থেকে কনিক সেকশন টেকশন পড়ানো হবে। আর আমরা চারদিকে যাদের দেখতে পাচ্ছি অনেক কিছুই শঙ্কু আকৃতির আছে আর কি। তুই হাতের গ্লাস বল বা জলের বোতল সেগুলো শঙ্কু থেকেই আসবে। ফার্স্ট টার্ম অফে কোন পড়বি, বা তোর টোপর 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 সাইজ, বড়ের টোপর, ওটাও শঙ্কু। আইসক্রিমের কোন, বা আর কি কি হতে পারে বল না, পেন্সিলের ওই জায়গাটা, তারপর যাই হোক অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তো শঙ্কুর অ্যাপ্লিকেশন হিউজ আছে, ঠিক আছে। তো আমরা একটা 2D অবজেক্টকে কিভাবে রিভলভ করে শঙ্কু বানাতে পারছি বুঝতে পেরেছিস তো? সমকোণী ত্রিভুজের কোনটাকে অক্ষ ধরে কোনটাকে ঘোরাচ্ছিস, সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সমকোণ সংলগ্ন বাহুকে অক্ষ ধরে যে কোনো সমকোণ সংলগ্ন বাহুকে অক্ষ ধরে, মানে হচ্ছে যেটাকে তুই ফিক্সড রাখছিস, যেটা নড়ছে না। যেরকম আমি যেটা এই জিনিসটাতে বললাম, এইটা কিন্তু নড়বে না। জেনারেটিং লাইনটাই দৌড়দৌড়ি করে চারদিকে ঘুরে শঙ্কুটাকে তৈরি করছে। এখানে জেনারেটিং লাইন কোনটা বলতে পারবি এই সিনারিওতে? এখানে কোনটা জেনারেটিং লাইন? অধিভুজ। এক্স্যাক্টলি। এখানে জেনারেটিং লাইন হয়ে যাবে অতিভুজটা। অতিভুজটাকে এখানে বলা হয় জেনারেটিং লাইন, বাংলাটা মনে হয় উৎপাদক রেখা বা সাচ কিছু একটা বলছে। তো আমি যদি সমকোণী ত্রিভুজের এইভাবে ঘুরিয়ে দিই, আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কু পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে কাকে কি বলে। স্যার বলছি যে, স্যার হ্যাঁ, বলছি যে এখানে যদি আপনি একটা সংযোগ যে বলছিলেন যে এই বৃত্তাকার শঙ্কু, তো এই বৃত্তাকার শঙ্কু বাদে অন্য কোনো প্রকারের শঙ্কু হয়? বৃত্তাকার শঙ্কু বাদে হ্যাঁ এলিপ্টিক হতে পারে, যে কোনো টাইপেরই হতে পারে, না হওয়ার কি আছে। তো সেসব দিকে এখন যাচ্ছি না, যাই হোক। তো লম্ববৃত্তাকার শঙ্কুতে আসি। তো লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু জিনিস জানা উচিত, সেটা হচ্ছে শীর্ষবিন্দুটাকে বলা হয় হচ্ছে ইয়ে অ্যাপেক্স, আগেই বললাম ইংলিশটা। আর এমনি আমরা শীর্ষবিন্দু নামেই চিনবো, এটাকে শীর্ষবিন্দু বলা হচ্ছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে অক্ষ বা উচ্চতা বলা হয়। অক্ষ বা শঙ্কুটার উচ্চতা বলা হয়। কাকে উচ্চতা বলা হচ্ছে? তলার বৃত্তের কেন্দ্রের সঙ্গে ওপরের শীর্ষবিন্দুকে যুক্ত করে যেটা পাচ্ছিস সেটাকে। আচ্ছা, এটা তো নিচের বৃত্তটাতে ব্যাসার্ধ, এটা রেডিয়াস, অসুবিধা নেই। এটার লেন্থটাকে আমরা এইচ ধরছি, হাইট। আচ্ছা, আর জেনারেটিং লাইনটাকে ধরছি আমরা এল, লেন্থটা ধরছি এল। ঠিক আছে। আচ্ছা, আর এই যে তুই অ্যাঙ্গেলটা মধ্যেখানের পাচ্ছিস এটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা অর্ধ শীর্ষ কোণ। অর্ধ শীর্ষ কোণ, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। স্যার এল বলে কি জেনারেটিং লাইনের লেন্থটা বলে? এল মানে হচ্ছে জেনারেটিং লাইনের লেন্থটা, এইচ মানে হচ্ছে উচ্চতাটা, আর আর হচ্ছে নিচের বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এইগুলো জানা উচিত। আর তুই যদি নিরেট শঙ্কুর কথা আলোচনা করিস, নিরেট শঙ্কুর কতগুলো বক্রতল কতগুলো সমতল। নিরেট শঙ্কু, নিরেট মানে নিচেরটা পুরো হচ্ছে খালি নয়, টোপর নয়। টোপরের কোনো কনসেপ্ট নেই, বয়া বয়া যেটা বলতে পারিস তো, দেখবি তোদের বয়া স্যার দিয়ে অঙ্ক আছে। একটা বক্রতল একটা সমতল। একটি বক্রতল একটি সমতল, একটি বক্রতল
কিছু লিখতে হবে না, খালি বোঝ। একটি সমতল, অঙ্ক যখন দেবো তখন লিখ। তো সমতলটা হচ্ছে বৃত্ত, সমতলটা হচ্ছে বৃত্ত। আর তুই যদি ফাঁপা ফাঁপা শঙ্কু যদি নিস, মানে তুই যদি টোপরের কথা ভাবিস, তাহলে একটাই বক্রতল পাবি। তোকে যদি থিকনেস বলে দেয় কিছু একটা থিকনেস আছে, তখন দুটো বক্রতল পাবি, এই তিনটে বক্রতল পাবি। আচ্ছা, তো নিরেট শঙ্কু মানে বুঝে গেছিস? কোনো ডাউট? আচ্ছা স্যার, এই লম্ব বৃত্তাকার শঙ্কু ছাড়া অন্যান্য বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে হুম। জেনারেটিং লাইন আর অ্যাক্সিস কোনটা হয়? জেনারেটিং লাইন তো এটাই হবে, ব্যাকাটা। না মানে ওটা মানে ডিফাইন কি করে করবেন কোনটা জেনারেটিং লাইন? মানে ওই বিন্দু থেকে বৃত্তের উপর যে কোনো বিন্দু সংযোজক সরলরেখা রেখাংশ। না, বেশি তুই এটাকে রোটেট করিয়ে ভাবিস, কিভাবে ভাবতে পারিস। মানে তোর কাছে একটা এরম ত্রিভুজ আছে, লম্ব না হলে তো রোটেট করা যাবে না। আমি বলছি, দাঁড়া। ধর এটা থিটা অ্যাঙ্গেলে আছে, তুই যদি এটাকে রোটেট করার কথা ভাবিস, এটা কিরকম ফিগার হবে? মানে তখন দেখবি এই পয়েন্টটা কিন্তু ফিক্স থাকবে না। ভেবে দেখ, এই যে পয়েন্টটা, কোন? যেটা আমি এই বিন্দুটার কথা ভাবছি, সেটা এটা কিন্তু ফিক্স থাকবে না। এই যে যেটাকে আমি কমলা দিয়ে গোল করলাম, যদি রোটেশন দিস এই বিন্দুটা কিন্তু ফিক্স থাকবে না। যেটা আমার এইখানে ফিক্স ছিল, যদি আমি লম্ব বৃত্তাকার শঙ্কুটাকে কনসিডার করি, তাহলে কিন্তু এটা ফিক্স থাকবে। ভেবে দেখ, এবার তুই যদি নর্মাল যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজকে কনসিডার করে এটাকে রোটেট করাস, তাহলে কি এই বিন্দুটা ফিক্স থাকবে? না, তাহলে তাহলে শঙ্কু পাবো তা তোকে কোথায়? যদি একটা, হ্যাঁ বলছি, তোকে যদি একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, মানে তোকে যেটা শঙ্কু পেতে হয়, তাহলে কি করতে হবে? নিশ্চয়ই একটা লম্ব লাইন কিছু একটা লাগবে। হ্যাঁ। কথাটা বুঝতে পারছিস? তো লম্ব লাইনটা হ্যাঁ, যে একটা এরকম একটা লাইন তোকে ভাবতে হবে, এরকম একটা লাইন যেটা ওই হ্যাঁ। বিন্দুটার সঙ্গে একই সমতলে আছে, একই সমতলে হুম। আছে, এরকম। মানে তুই যদি লম্ব বৃত্তাকার শঙ্কু ভাবিস, ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুতে খালি উচ্চতাটা ভূমির সঙ্গে লম্ব। আর এইখানে তোর মানে এই দুটো পয়েন্ট সেম না, এটুকু ভেবে নে। শীর্ষবিন্দুটা হ্যাঁ। আর এটা সেম যদি না হয়, তাহলে সেটা লম্ব বৃত্তাকার শঙ্কু হবে না। রোটেট তুই আচ্ছা। এটার সাপেক্ষেই করছিস, কিন্তু ওভাবে পাচ্ছিস না, বিন্দুটাকে শিফট করাচ্ছিস। মানে তুই রোটেশন দিয়ে তির্যক শঙ্কুকে ব্যাখ্যা করতে পারবি না, এটাই বলতে চাইছি। রোটেশন দিয়ে আচ্ছা। তির্যক শঙ্কু ব্যাখ্যা করতে পারবি না। কেন কি, তুই যেই ব্যাকা লাইনটাকে রোটেট করাবি, তখন তো বিন্দুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আর তুই শঙ্কু পাচ্ছিস না। তো যাই হোক, তো তখন তুই পাবি সেটা কিভাবে? তাহলে তখন জেনারেটিং তুই লাইনের জেনারেটিং দিকটা জেনারেটিং চেঞ্জ লাইনের করবে। কনসেপ্টে তখন তুই যেতে পারবি না। তখন তোকে নর্মাল একটা বৃত্ত নিতে হবে, একটা বিন্দু নিতে হবে, যে কোনো একটা বিন্দু নিয়ে নে, হুম। পরিধির প্রত্যেকটা বিন্দুর সঙ্গে কানেক্ট কর, এই জন্য ওটা ভাবে বলেছিলাম, বুঝলি? এইভাবে ভাব। স্যার, ভলিউম আর বক্রতলের ক্ষেত্রফলের এরিয়াটা। আসছি। তো নিরেট শঙ্কুর বুঝে গেছিস, একটি বক্রতল হবে, একটি সমতল হবে। এবার আমরা পরিমিতি পড়ছি, সবকিছুরই ফর্মুলা আছে এরিয়ার। তো প্রথম ফর্মুলা হচ্ছে, যদি নিরেট শঙ্কু নিয়ে প্রথমে আলোচনা করছি, নিরেট শঙ্কুর আমাকে ব্যাসার্ধ বলা আছে আর, উচ্চতা বলা আছে এইচ। তাহলে সমতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তলায় যেহেতু বৃত্তটা আছে, তার এরিয়াটা পাই আর স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের এরিয়াটা পাই আর এল হবে। এবারে পাই আর এলটা কেন হবে, তার পেছনে কি লজিকটা বলতে পারবি? নিরেট শঙ্কুর বক্রতলের এরিয়াটা পাই আর এল কেন হবে? এলটা কি স্যার? এলটা হচ্ছে কি ওই, ক্যালকুলাস দিয়ে করতে হবে না? না ক্যালকুলাস দিয়ে কেন করবি, নর্মাল কর। ক্যালকুলাস দিয়ে ভলিউমটা বের করতে হবে, ভলিউমটা নর্মাল করা যায়, আমি আসছি এক এক করে। তো যাই হোক, নিরেট শঙ্কুর ফর্মুলাগুলোকে আমি ডিরাইভ করতে চাইছি। নিরেট শঙ্কুর সমতলটা তো বৃত্ত, সেটার ফর্মুলা পাই আর স্কোয়ার। আর বক্রতলের ফর্মুলাটা হচ্ছে পাই আর এল। কিভাবে পাই আর এল এ আসবি? এনিওয়ান? স্যার, যদি ওই টোটাল ওই মানে ওটাকে যদি চিপটে দেওয়া হয় তাহলে এর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত পাওয়া যাবে। যদি চেপটে দেওয়া হয়, তাহলে এল ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত পাওয়া যাবে। যেটা পায়ুষ বলতে চাইছে সেটা হচ্ছে, ও একটা 2D ফিগার থেকে একটা 3D অবজেক্টে আসবে মনে হয়। একটা বৃত্ত নিয়ে নে, দেখ বৃত্ত থেকে কিভাবে শঙ্কু পাওয়া যেতে পারে।
একটা বৃত্ত আছে, আমরা সমকোণী ত্রিভুজ থেকে রোটেট করিয়ে দেখলাম কিভাবে শঙ্কু আসছে। এবার বৃত্ত থেকে দেখ। এবার ধর তোর কাছে একটা বৃত্ত আছে, তুই কি করলি, একটা বৃত্ত কলা নিয়ে নিয়েছিস। বৃত্ত কলা মানে নিশ্চয়ই মনে আছে, থিটা অ্যাঙ্গেল আছে, ধর সেন্ট্রাল অ্যাঙ্গেলটা সম্মুখ কোণটা থিটা আছে। আর এটা ধর এটা এক্স ব্যাসার্ধ আছে, এক্স ব্যাসার্ধ আছে। তাহলে তুই কি এই লেন্সটাকে বের করতে পারবি? তো তো এস ইকুয়াল টু আর থিটা শিখেছিস, বল একটু। এটা কত হবে? বেশি কিছু ভাবতে হবে না, এখান থেকে শঙ্কু টঙ্কু সবে পরে আসছি, তুই আগে যেটুকু বললাম উত্তর দে। যারা বৃত্ত আছে এক্স ব্যাসার্ধ থিটার সম্মুখ কোণ, তাহলে এখানে আছে বৃত্তচাপটা কত, আমি এখান থেকে শঙ্কুটাতে পরে আসছি। তো এক্স থিটা। এক্স থিটা, এক্স থিটা হবে এস ইকুয়াল টু আর থিটার ফর্মুলা থেকে। তো এবার এই বৃত্তকলাটাকে পুরোটাই অরিগামি আসলে, এইটাকে তোকে ভাঁজ করে একটা শঙ্কু বানাতে হবে। এই বৃত্তকলাকে ভাঁজ করে শঙ্কু বানাতে হবে। কিভাবে বানাবি বুঝতে পেরেছিস? ভাঁজ, ভাঁজ করে মানে বুঝতে পারছি। ভাঁজ করে মানে এটা হাতের কাছে থাকলে বোঝানো যেত। তো এরকম সাইজের একটা পেপারকে তুই এইভাবে এইভাবে রিভলভটা দে, দাঁড়া, এইভাবে তুই রোটেট করাস, ভাঁজটা করে দিস, আর এটাকে রোটেট করাস, তাহলে এই জিনিসটাই হয়ে যাবে বৃত্তের পরিধি। এই যে, তাহলে এই যে এক্স থিটাটা এটাই হয়ে যাবে যে শঙ্কুটা তুই পাবি তার বৃত্তের পরিধিটা, আর এটা হয়ে যাবে শীর্ষবিন্দুটা। আমি যদি এটাকে ভাঁজের ফর্মটা দেখাই, এরকম একটা জিনিসপত্র হয়ে যাবে ভাঁজ করার পরে। এটা যদি এ বিন্দু হয়, এই বিন্দুটা এই থাকবে, ভালো করে বুঝবি। আর এই যে এক্স থিটাটা হয়ে যাবে এই পুরোটা, এই পুরোটা হয়ে যাবে এক্স থিটা, মানে যে শঙ্কুটা তুই পাবি তার পরিধিটা হয়ে যাবে এক্স থিটা। যদি তোর মনে হয় ডাউট থাকে, এরকম একটা কাগজের টুকরো কেটে একটু ভাঁজ করার চেষ্টা কর, দেখবি বুঝে যাবি। কনভিন্স না হলে বলবি। বৃত্তকলা, যেখানে মানে নিজেরাই যে বৃত্তচাপটা রয়েছে সেটা তো মানে ভাঁজ হয়ে পুরো পুরোপুরি তো মানে একদম বৃত্ত তো গঠন করে না, একটু তো ইয়ে হয়। এই যে জায়গাটা মানে জোড়া লাগবে সে জায়গাটা একটু দেখে যায় না। একটু এরা আসুক না, অসুবিধা কি আছে, আমরা পাই নিয়ে খেলা করবো, অসুবিধা তো এটার তো আসবেই। তা আমরা একটু মুড়িয়ে এই ও যেটা বলতে চাইছে, স্যার মুড়লে কি এটা পারফেক্টলি মিলে যাবে, এটা একটু তোদের হাতে কলমে করে দেখতে হবে। এটা ভাঁজ করে এই বিন্দুটা ঘুরে গিয়ে এটার সঙ্গে মিলে যাচ্ছে কিনা একটু দেখ, এটাই বলতে চাইছি। এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যদি মেলাতে যাস, তাকে একটা শঙ্কু মতো জিনিস তৈরি হচ্ছে কাছাকাছি, মিলেছে কি দেখ তো। আচ্ছা, তোরা তো কিভাবে বুঝবি, যাই হোক না, আর ইমাজিনেশনটা নিশ্চয়ই বুঝতে পারছিস। তা তুই যে নতুন শঙ্কুটা পেলি, সেটা আমাকে বলতে পারবি এলটা কত হবে? এলটা, বৃত্তকলা থেকে শঙ্কুতে আসার যে যাত্রাপথ, বৃত্তকলাতে আমার বৃত্তকলাটার ব্যাসার্ধ হচ্ছে এক্স, থিটা হচ্ছে সম্মুখ কোণ, আর এক্স থিটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্যটা। আর এটাকে আমরা একটু ভাঁজ টাজ করে একটা শঙ্কু বানিয়েছি। ভাঁজ করে, ভাঁজ করে একটা শঙ্কু বানালাম, যেই শঙ্কু, এক্সই হবে নাকি? হ্যাঁ, ভেরি গুড, এটা এক্সই হবে। তোর যদি ইচ্ছা হয় এটাকে একটু কাঁচি দিয়ে এখানে কেটে খুলে দে, তাহলে দেখবি বৃত্তকলা পেয়ে যাবি। আবার তুই তুই একদম এখান থেকে কাঁচি চালা, কাঁচি চালিয়ে এইভাবে কাঁচিটাকে চালা, দেখবি কাটলে একটা বৃত্তকলা পেয়ে যাবি। বুঝলি, যে বলতে চাইছি, ভিজুয়ালাইজ কর। তুই যদি বৃত্তকলাকে ভাঁজ করে দিস এইভাবে, যে শঙ্কুটা পাবি সেটার তির্যক উচ্চতা হয়ে যাবে এক্স, মানে এলটা হয়ে যাবে এক্স। এবার আমার কথাটা শোন। এবার আমি যদি তোকে বলি, এই যে শঙ্কুটা, এই শঙ্কুটার যেটা পার্শ্বদলের ক্ষেত্রফল, সেটাই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, হবে না? একই তো। তুই তো বৃত্তকলাটাকেই ভাঁজ করে শঙ্কু বানিয়েছিস, তো বৃত্তকলার যা এরিয়া সেটাই তো শঙ্কুর এরিয়া হবে পার্শ্বতলের। লিখি লাইনটা, বৃত্তকলার এরিয়া ইকুয়াল টু, বল হচ্ছে তো,
শঙ্কুর পার্শ্বতলের এরিয়া, এই দুটো সেম হবে। বৃত্তকলা থেকে শঙ্কুর ভাঁজ করা ব্যাপারটা না বুঝতে পারলে বল। এই বিন্দুটাকে ফিক্সড রাখবি, নিচেরটাকে ভাঁজ করবি। ধর এটাকে পি নাম দিলাম, এটাকে পি ড্যাশ নাম দিলাম, পি আর পি ড্যাশ বিন্দু ভাঁজ করে মিলিয়ে দে, দেখবি শঙ্কু উৎপন্ন হবে। যে শঙ্কুটা উৎপন্ন হবে তার তির্যক উচ্চতাটা কিন্তু এক্স হবে, আর সেটার তলার যে বৃত্তটা তার পরিধিটা হয়ে যাবে এক্স থিটা, যেটা আমার বৃত্তচাপটা ছিল, যেটা আমার বৃত্তচাপ ছিল, যেটা বৃত্তচাপ ছিল বৃত্তগলার, সেটাই হয়ে যাবে পরিধি অফ কার, শঙ্কু। তা নতুন শঙ্কুটার আমাকে কেউ ব্যাসার্ধটা বলতে পারবি, নতুন শঙ্কুটার ব্যাসার্ধ? নতুন শঙ্কুটার ব্যাসার্ধ বলতে পারবি? নতুন শঙ্কুটার পরিধি মানেই তো বৃত্তগলার ক্ষেত্রফল, বৃত্তগলার বৃত্তচাপের দৈর্ঘ্যটা। স্যার এক্স থিটা বাই 2 পাই। ভেরি গুড, ভেরি গুড। আমি যদি নতুন শঙ্কুটার ব্যাসার্ধটাকে আর ধরে নিই, তাহলে নিচের বৃত্তটা, নিচের যে বৃত্তটা পাচ্ছিস ভূমিটা, তার তার পরিধি হচ্ছে 2 পাই আর, সেটাই হয়ে যাচ্ছে এক্স থিটা। তাহলে আর হয়ে যাচ্ছে এক্স থিটা বাই 2 পাই, 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে। বাই 2 পাই সম্পর্কটা প্রমাণ করো, এটা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, আমি যদি এক্স ব্যাসার্ধ বিশিষ্ট কোনো, পুরোটাকে একটু রিক্যাপ করে দিই, এক্স ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্ত নিয়েছি, যেখানে থিটা কেন্দ্রস্থ কোণ বিশিষ্ট একটা বৃত্তকলা আছে, পরিধিটা বৃত্তচাপটা হবে এক্স থিটা, সেটাকে আমরা ভাঁজ করে একটা শঙ্কু বানিয়েছি। যেই শঙ্কুটা বানাবো তার ব্যাসার্ধ হয়ে যাবে এক্স থিটা বাই 2 পাই। তা আমার তো দরকার পাই আর এল এর ফর্মুলাটাকে বানানো। তা আমি কি বললাম, বৃত্তকলার যেটা ক্ষেত্রফল সেটাই হবে শঙ্কুর পার্শ্বতল। তো বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হবে? বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা ক্লাস 9-এ কি কি শিখেছিলাম আমরা? থিটা, থিটা বাই 360 ইন্টু পাই আর, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে গেছে বৃত্তকলার ক্ষেত্রফলটা। তা সেটাই হয়ে যাওয়া উচিত কি আমার শঙ্কুর, ভালো করে বোঝ। সেটাই, ভেরি গুড, সেটাই হওয়া উচিত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি কি বলতে পারি, আমার আমার অ্যান্সারটা হচ্ছে পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু থিটা বাই 360। এবারে স্যার এই জিনিসটা আপনার পাই আর এল হলো কিভাবে, এটা আপনার পাই আর এল হলো কিভাবে? কানেক্ট করবি, আমাকে প্রমাণ করতে হবে। কথাটা কি বোঝা যাচ্ছে? আমাকে প্রমাণ করতে হবে যে ছোট মতো ভাঁজ করে যে শঙ্কুটা পেয়েছি, সেটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, ব্যাস। তাহলে আমরা ভাঁজ টাজ করে যে জিনিসটা পাচ্ছি সেটার ক্ষেত্রফলটা এটা। কেন কি, আমি তো বৃত্তকলার ফর্মুলাটা জানি। তা আমাকে এটাই দেখাতে হবে, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। ব্যাসার্ধ তো আমরা এটা পেয়ে গেছি, আর মানে কত পেলাম আমরা, এক্স থিটা বাই 2 পাই না? একটু মন দিয়ে, কথা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে একটু দু লাইন একটু বলতো কিভাবে এগোবি তুই এটাকে, তুই পাই ইন্টু এই শঙ্কুটার ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা কিভাবে, দেখ পাই ইন্টু এক্স তো তুই পেয়ে গেছিস। ল্যাটেরাল সারফেস এরিয়া পাই আর স্কয়ার ইনটু থিটা বাই 360 কিভাবে হলো বুঝতে পারবে। আচ্ছা, পুরোনো যে সার্কেলটা ছিল, পুরোনো সার্কেলটা রেডিয়াস কত ছিল? এক্স ছিল। এই বইতে যেটা ওই কি সমানুপাত নিয়ে করেছে ওইটা কি ব্যাপার? আমি জানি না, দাঁড়া আমি এক এক করে আসছি। পুরোনো যেটাকে আমরা নিয়ে শুরু করেছিলাম সেটা রেডিয়াসটাকে ধরে নিয়েছিলাম এক্স, তাহলে সেটাকে সেখানে একটা থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট আমরা একটা বৃত্তকলা নিয়েছি, সেক্টর নিয়েছি। সেটার এরিয়াটা কত হবে আদিত্য? সেটা ক্লাস 9-এ ছিল, সেক্টরের এরিয়ার ফর্মুলা। আচ্ছা ছিল। তাহলে পাই এক্স স্কোয়ার ইন্টু থিটা বাই 360। এবার বৃত্তকলার যেটা এরিয়া সেটাই হয়ে যাচ্ছে আমার কি, শঙ্কুটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই জিনিসটাই হওয়া উচিত আমাদের পাই আর এলটা।
এটাকে আমরা পাই আর এর আকারে সাজাবো খালি, আর কিছু নয়। এবারে পাই এক্স স্কোয়ার ইন্টু থিটা বাই 360, এটা মানেই কি আমাদের এই শঙ্কুটার পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা হচ্ছে। তির্যক উচ্চতা তো বোঝাই যাচ্ছে এক্স আছে, কানেক্ট কর। তাহলে পাই কে নে, এক্স কে নে, আর এক্স থিটা বাই 2 পাই নিয়ে নে। দেখ তো, এই জিনিসটাই রেডিয়াস না, এটাই তো তোর রেডিয়াস। দেখ তো মিললো কিনা, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা এসছে। 2 পাই মানে তো 360, ডাউট আছে নাকি? 360 টাকা মানে রেডিয়ানে নিয়ে নেয়। রেডিয়ানে, রেডিয়ানে, হ্যাঁ। 2 পাই আরে তো রেডিয়ানেই ওখানে, এর তো রেডিয়ান এই জিনিসটা এখানে, পাইটা রেডিয়ানে আছে না, থিটা তো রেডিয়ানে থাকে, এস ইকুয়াল টু আর থিটায়, তো ডান দিক বাদিক মিলবে না। তাহলে এক্স থিটা বাই 2 পাই থেকে আর কি করেছে এখন? এই যে এক্স থিটা বাই 2 পাইটা আর কেন, কেন কি বৃত্তকলার দেখ ভালো করে বোঝ, বৃত্তকলার যে কমলা মতো বেঁকা জায়গাটা, এটা তো এক্স থিটা, এস ইকুয়াল টু আর থিটার ফর্মুলা থেকে ভাঁজ হ্যাঁ হ্যাঁ। করার পরে, ভাঁজ করার পরে এটাই তো হয়ে যাচ্ছে শঙ্কুটার, ভালো করে বুঝবি, ভাঁজ করার পরে এটাই হয়ে যাচ্ছে শঙ্কুটার ভূমির পরিধি। এই লাইনটা বুঝেছিস? ভাঁজ হ্যাঁ করার পরে এটাই হয়ে যাচ্ছে শঙ্কুটার ভূমিটার পরিধি। তা নতুন যে শঙ্কুটা পাচ্ছি ভাঁজ করে, সেটা ব্যাসার্ধটাকে ধরে নিয়েছি আর, তার মানে 2 পাই আরটাই হচ্ছে এক্স থিটা। তার মানে আর মানে কত, এই যে এই পার্টটা বুঝ, তার মানে আর মানে কত হবে, এক্স থিটা বাই 2 পাই। হ্যাঁ স্যার, ঠিক আছে। ক্লিয়ার আছে? তাহলে পাই আর এল এর ফর্মুলা আমরা আমাদের যা জানি সেটা দিয়ে ডিরাইভ করতে পারবো, অসুবিধা নেই। মানে তোকে জাস্ট জানতে হবে যে এই বৃত্তকলা থেকে কিভাবে ভাঁজ করে শঙ্কু বানানো হচ্ছে। এবার বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটুকু বুঝলাম যে সমতলের এরিয়াটা মানে বৃত্তের এরিয়াটা পাই আর স্কোয়ার, বক্রতলের এরিয়াটা পাই আর এল। যদি এত কিছু মনে হয় দরকার নেই, তুই খালি এটুকু মনে রাখ যে ভাই শঙ্কুর বক্রতলের এরিয়াটা হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ আর ইন্টু এল, মানে তির্যক উচ্চতা, যেটাকে আমরা জেনারেটিং লাইন বলছি, এইটা পাই আর ইন্টু এল। ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, চলে আসে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কি, সমতল প্লাস যা যা তল আছে সবকিছু। তা টোটাল সারফেস এরিয়া কত হয়ে যাবে, তলার বৃত্তটার ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, পাই আর এল। এখান থেকে পাই আরটাকে কমন নিই, পাই আর ইন্টু আর প্লাস এল, যাই হোক। তো টোটাল সারফেস এরিয়া হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। আচ্ছা, পাই আর ইন্টু আর প্লাস এল, ডাউট আছে কোনো? আর যেটা বাকি আর সেটা হচ্ছে ভলিউমের ফর্মুলা, আয়তনের ফর্মুলা। এটা হয়ে যাচ্ছে 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ। এটারও একটা প্রমাণ আগের বছর করিয়েছিলাম, মানে ক্যালকুলাস ছাড়া, একটু বড় এটা প্রমাণটা, যদি জানতে চাস বলা যেতে পারে। তো এটা হচ্ছে ইয়ে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা, 1/3 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। এটার প্রুফটা তুই দেখবি যে কোনো ভালো বইতে লেখা থাকবে, ডান বাই ইন্টিগ্রেশন, মানে সমাকলন বিদ্যার সাহায্যে করতে হবে, ডান বাই ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তো সমাকলন বিদ্যাটা আমাদের ক্লাস 12-এ আছে, সেদিকে যাওয়ার তো কোনো সিনই নেই, কিন্তু নর্মালও একভাবে করা যায়। ঠিক আছে, তো সেটা দরকার নেই এখন, পরে দেখা যাবে যদি জানতে চাস। তো এই হচ্ছে ফর্মুলা, একটা স্যার টোটাল। করিয়ে দেবেন। আমাকে মনে করাস, প্রথম দিন তো চাইছি না। পাকিয়ে পাকিয়ে উদাহরণ দেখানোর মাধ্যমে করিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তোকে লিখে দেবে যে পরে শিখবে, মানে এখন চাইছি না আমি এটা প্রমাণ করাতে ক্লাসের মধ্যে, প্রথম দিন তো এমনি বদনাম আছে। সুতরাং যারা যা করলাম এগুলো বুঝে গেছিস আশা করি। তো সমতল হচ্ছে পাই আর স্কোয়ার, বক্রতল পাই আর এল, আর এই চারটে ফর্মুলা। এবারে চলে আয় একটু, বলা যেতে পারে এটা ফ্রাস্ট্রামে চলে আয়। ফ্রাস্ট্রাম, ফ্রাস্ট্রামকে বাংলায় বলা হয় ছিন্ন শঙ্কু, যেটা আমাদের হাতের গ্লাস। এরও কিছু ফর্মুলা টর্মুলা আছে যেগুলো শঙ্কু থেকে আসে। তোদের পিটেস্টে এসেছিল একটা কোশ্চেন, মাধ্যমিকে আসার চান্স নেই বললেই চলে। এই হচ্ছে, দেখতে হবে ফ্রাস্ট্রাম, এটাকে একটু ঘুরিয়ে দিলে এরকম জিনিস। এটাকে ফ্রাস্ট্রাম বা ছিন্ন শঙ্কু বলা, বা কর্তিত শঙ্কুও বলে, ফ্রাস্ট্রাম অফ এ কোন। এখান থেকে ভালো ভালো প্রবলেম হতে পারে। কে বলছে, সৌমদীপ?
যাই হোক, ফ্রাস্ট্রাম অফ এ কোণ, এটা হচ্ছে ছিন্ন শঙ্কু বলা হচ্ছে। এই ছিন্ন শঙ্কু কনসেপ্টটা লাগবে 11-এ উঠে। শঙ্কু থেকেই ছিন্ন টিন্ন করে প্যারাবোলা হাইপারবোলা এগুলো পাওয়া যায়, যেগুলো তোদের ফিজিক্সে বা হয়তো কাজে লাগে। তো এটার ফর্মুলা আছে, দেখ। তো ছিন্ন শঙ্কু ব্যাপারটা বুঝে গেছিস? একটা শঙ্কু তোর কাছে আছে, কিভাবে ছিন্ন করা হচ্ছে দেখ। একটা শঙ্কু আছে আমার কাছে, এটাকে একটু এভাবে কেটে দে, একটা সমতল দিয়ে কেটে দে। বেঁকা মতো কাটলে হবে না, ভূমির সমান্তরালে কাটতে হবে, এভাবে কেটে দে। মানে আরে, এটাকে এইভাবে করি, এইভাবে কেটে দে। সৌমদীপ বলছি সেকেন্ড টার্ম থেকে পড়ে। এক মিনিট তার, একজনকে জয়েন করানো। Yes. আচ্ছা যাই হোক, হ্যাঁ। তো ভূমির সমান্তরালে এভাবে তুই কাটলি, তাহলে কাটলে তুই কি জিনিসটা পাবি? ওপরে একটা ছোট পুচকে শঙ্কু পেয়ে যাবি, আর তলায় একটা এই মার্কা জিনিস পাবি না? একটু ভেবে দেখ। এই তলার জিনিসটাকে বলা হয় ফ্রাস্ট্রাম অফ এ কোণ, বা ছিন্ন শঙ্কু বলা হয় এটাকে, ফ্রাস্ট্রাম বলা হচ্ছে। ফ্রাস্ট্রাম ব্যাপারটা কি, সে নিয়ে কোনো সন্দেহ নেই তো? কাটার পর তাহলে একটা শঙ্কুকে এভাবে কাটলে আমরা একটা ফ্রাস্ট্রাম পেতে পারি। তাড়াতাড়ি বলে শেষ করছি। তো ফ্রাস্ট্রামের ফর্মুলা গুলো হচ্ছে, ফ্রাস্ট্রামটা পড়তে গেলে আমাদের একটু জিওমেট্রি হালকা কনসেপ্ট লাগবে প্রমাণ করার জন্য, ফর্মুলা গুলো। তো ফ্রাস্ট্রাম আঁকি একটা, মানে ফ্রাস্ট্রামের উদাহরণ চারদিকে তুই অনেক পাবি। টব বা মাটির টব বলতে পারিস, জলের গ্লাস, গামলা, বালতি, ড্রাম, সবই বলতে পারিস। তো ফ্রাস্ট্রামেরও ফর্মুলা আছে, ওপরের দিকেও একটা বৃত্ত পাবি, নিচে, খুব মন দিয়ে শোন, ব্যাপারটা খুব কঠিন নয়, সোজা। দেখ, ফ্রাস্ট্রামের ওপরেও বৃত্ত পাবি। একদম তো তুই প্লেন করে, তুই কি বেঁকা মতো করে কেটেছিস? তুই কি এইভাবে কেটেছিস বেঁকা মতো? না, তুই ভূমির সমান্তরালে কেটেছিস সুন্দর করে। তো এরকম একটা ছবি পাবি। তো ওপরেরটার যদি ব্যাসার্ধটা ছোট হাতের আর হয়, নিচেরটার যদি ব্যাসার্ধটা বড় হাতের আর হয়। আচ্ছা, ফ্রাস্ট্রামের ব্যাপারটাকে নিয়ে কোনো কি ডাউট আছে? ব্যাপারটা কি সেটা নিয়ে থাকলে বলে ফেল, অসুবিধা নেই। তাহলে রোটেশন করালে কি রাস্তা পাবো না? ট্রাপিজিয়াম কি রোটেশন করিয়ে দিবি? অ্যাক্সিসটাকে তুই কি নিচ্ছিস? মানে ওই ট্রাফিকের উচ্চতাটাই। না, উচ্চতা তো অনেক হতে পারে। আর প্রথমত তুই যে কোনো ট্রাপিজিয়ামকে থেকে পাবি না, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামকেই তুই রোটেট করাতে হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামকে রোটেট করা, রোটেটটা করাবি হচ্ছে গিয়ে সমান্তরাল বিন্দুগুলোর মধ্যবর্তী সংযোগ, মানে মধ্যবিন্দু সংযোজক সরলরেখার সাপেক্ষে রোটেট করিয়ে দে, তাহলে পেয়ে যাবি ফার্স্ট টার্ম। ভেরি গুড। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল, মানে যে দিকটা বড় হবে সেই দিকটাই তো আবার ওই কাস্টমটা তৈরি করবো, আর একদিক থেকে আমি কনসিডার করবো না, ওটা তো ভেতরেই পড়ে যাবে আচ্ছা একটা দিক। কি বলছিস, যেটাকে কনসিডার করবি না এরকম একটা নিলে রোটেট করাচ্ছিস? রোটেটটা করাচ্ছিস কার সাপেক্ষে? হ্যাঁ, মানে একটা দিক ভেতরে পড়ে যাবে, আর একটা দিক ওই কাস্টমের ওই মানে কি বলবো বাইরে ওই বক্রতলটা তৈরি মানে করবে। অ্যাক্সিসটা কোনটা নিয়েছিস সেটা বল। অ্যাক্সেসটা যে মানে অ্যাক্সেসটা ওই মাঝ বরাবর এটা নিয়ে নিন না, বা দিকটা চেপে মাঝ একটু। বরাবর একটু বাদিক চেপে নিলাম, আচ্ছা তো কি হচ্ছে এখান থেকে? হ্যাঁ, তাহলে তো হয়ে যাবে। তাই? এই বাঁ দিকের লাইনটাকে, এই বাঁ দিকের তিন চোখ ভাবাটাকে কেউ কনসিডার করবো না, ডান দিকেরটাকে করবো শুধু, কারণ বাঁ দিকেরটা তো ভেতরেই পড়ে যাবে। ভিজুয়ালাইজ করতে পারছি না আপাতত, এটা ডাউটের কেস আছে। আচ্ছা আসছি, পরে আসছি, দেখছি। তো যাই হোক, ফার্স্ট টার্মের হচ্ছে ওপরেরটা ছোট হাতের আর, নিচেরটা ক্যাপিটাল, আসছি। তলারটা ক্যাপিটাল আর বলা আছে, উচ্চতা বলা আছে। এটা কি ডিরেক্ট বলাই হচ্ছে? নিরেট 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 হচ্ছে। আর উচ্চতাটা হচ্ছে কি ধরে নে এইচ। তাহলে একটা ফার্স্ট টার্ম মানে কি, বা কর্তৃত্ব শঙ্কু মানে কি, ওপরেও বৃত্ত আছে নিচেও বৃত্ত আছে, ওপরের বৃত্তটা ছোট হাতের আর, নিচেরটা ক্যাপিটাল আর। কারণ কি জানা আছে ভলিউমের ফর্মুলা স্যার গুলো? বল। স্যার হ্যাঁ বল। বলছিলাম এই যে এইচটা, এটা কি ওই লম্ববৃত্তাকার শঙ্কুরই ওই লম্বটা? না 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 না,
আর আরো কম তো, যদি লম্ব বৃত্তাকার শঙ্কুটাকে পুরোটাকে আঁকি সেটা তো পুরোটা এইচ, এটা ওই এইচ এই এইচ কিন্তু না আলাদা। না ওর অংশ কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ অংশ, ভেরি গুড, অংশ, ওরই একটা পার্ট, ওরই একটা পার্ট, একদম ঠিক আছে। ওপরের ওপরের বৃত্তের কেন্দ্র আর নিচের বৃত্তের কেন্দ্র মিলে যাবে, 90 ডিগ্রি হবে অবশ্যই। তো এটাই হচ্ছে উচ্চতার আসল শঙ্কুটার উচ্চতারই একটা অংশ বেসিক্যালি, আর এটা হচ্ছে এল। তো ফর্মুলা হলো লিখি, তলাত ওপরেরটার তো কোনো অসুবিধা নেই, ওপরের তো পাই আর স্কোয়ার, আর নিচে হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। আচ্ছা আমাকে বল, কারো কি জানা আছে ফর্মুলাগুলো? আয়তনের ফর্মুলা হয়ে যায় 1/3 পাই এইচ আর স্কোয়ার প্লাস বড় হাতের আর স্কোয়ার প্লাস আর আর। আর পার্শ্বতলটা বলে দিই, সেটা ইম্পর্টেন্ট, পার্শ্বতলের এরিয়া, এটা হয়ে যায় তো পাই এল ইন্টু আর প্লাস আর, যদি মনে পড়ছে এইটা, যারা পড়েছি একটু কনফার্ম কর, আয়তনটা শিওর আমি। এগুলো তো পড়ানো ফড়ানো হয় না, আগের বছর পড়েছিলাম আবার এক বছর পরে পড়াচ্ছি, এটাই আয়তনটা, এটাই পার্শ্বতলটা, এটা এল হচ্ছে গিয়ে তির্যক উচ্চতা। ক্লিয়ার? যদি প্রমাণ চাস প্রমাণ করিয়ে দিতে পারি, অসুবিধা নেই। তো আয়তন হচ্ছে ঠিক কি, আছে, তোমার আয়তনটা একটু করিয়ে দেবেন। আয়তনটা প্রমাণটা করিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করে দিচ্ছি। ফার্স্ট টার্ম ব্যাপারটা কি, কোনটা ছোট হাতের আর কোনটা বড় হাতের আর, কোনটা এইচ কোনটা এল, ফার্স্ট টার্মের বুঝে গেছিস তো? নাহলে বল। বুঝে গেছিস, ঠিক আছে। এবার আমরা একটু প্রমাণটা খুবই ইজি, মানে খুবই ইজি প্রমাণ, দেখ। তার জন্য তোকে ফার্স্টে জানতে হবে একটু সদৃশতার থিওরেম, মানে এই ব্যাপারটা। দেখ আমরা একটু সদৃশতার কনসেপ্টটা বলে নিই, এবার পার্লার আছে তোদের সেমি, মানে সেমি পার্ট টুতে আছে। সদৃশতার কনসেপ্টটা কি, দুটো ত্রিভুজ, দুটো লাগবে না, একটা ত্রিভুজে কাজ চলে যাবে। এই আমার কাছে ত্রিভুজ আছে, অনেকে নাইনেই পড়ে ফেলেছিলি, একটা ত্রিভুজ আছে এবিসি, সেটার তুই যদি ভূমির সমান্তরালে যে কোনো লাইন আঁকিস, তাহলে উপরে একটা পুচকে ত্রিভুজ তৈরি হবে, যেটা আসল ত্রিভুজটার সঙ্গে সদৃশ। এবার সদৃশ মানে কি, মানে জুম ইন জুম আউট করে পেতে পারিস, ডিটেলসে যাচ্ছি না, আমরা পড়বো ওগুলো পরে। তা দুটো ত্রিভুজ সদৃশ মানে তিনটে কোণের সঙ্গে তিনটে কোণ সমান, পাতি ভাষায় বলতে গেলে তা পুচকে ত্রিভুজটার সঙ্গে তিনটে কোণের সঙ্গে আসল ত্রিভুজটার তিনটে কোণ সমান হয়ে যাচ্ছে। এটা সাধারণ কোণ আছে, আর বাকিটা তো এটা অনুরূপ কোণ হয়ে যাবে, যেহেতু সমান্তরাল। তো এবার দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়ে যায়, কি হয়ে যায়, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়ে যায়, ঠিক আছে। তার মানে এ এক্স বাই এ বি ইকুয়াল টু হয়ে যায় এ ওয়াই বাই এসি, ইকুয়াল সমানুপাতি মানে অনুপাতটা ফিক্সড, এক্স ওয়াই বাই বিসি, এটা হয়ে যায়। এটা কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করে ফেলতে পারবো, খুবই পাতি। দুটো ত্রিভুজ সদৃশ মানে কি, দুটো ত্রিভুজের যখন তিনটে কোণের সঙ্গে তিনটে কোণ সমান, তখন বলা হচ্ছে দুটো ত্রিভুজকে সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেলস। সিমিলার ট্রায়াঙ্গেলসে কি হয়, বাহুগুলোর অনুপাতটা ফিক্সড থাকবে। কোন বাহু স্যার, একই কোণের উল্টো দিকের বাহু। এক্স মানে দেখ, এই যেটাকে এখন আমি কালো করছি, দাঁড়া, থিওরি গুলো বোঝ, অঙ্ক তো হয়ে যাবে। তো এই জিনিসটার উল্টো দিকে আমার এক্স বাহুটা আছে, একই কোণের উল্টো দিকের বাহুগুলো অনুরূপ, মানে আর সবুজের সঙ্গে এটাও সবুজ হবে, কেন কি অনুরূপ কোণ, সমান্তরাল লাইন এঁকেছিলি। তাহলে এটার উল্টো দিকে কে আছে, বড় ত্রিভুজে, বড় এবি, এই জন্য আমি এক্স বাই এবি নিয়েছি। একইভাবে বাদ বাকি যার যে সমস্ত কোণ সমান হচ্ছে, তাদের উল্টো দিকের বাহুর অনুপাতটাও সমানই হবে। তো যাই হোক, এটাকে কাজে লাগানো হবে। বা দেখ, চলে আয় ফার্স্ট টার্মে। তো আমি একটা শঙ্কু আঁকি ফার্স্টে। আমি কাটছি না, ঠিক আছে, আমি জাস্ট না কেটেই বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোর আসল শঙ্কুটা, এইভাবে তুই কাটলি ভূমির সমান্তরালে। থ্রিডি অবজেক্ট তো একটু ভিজুয়ালাইজ তোকে করতেই হবে, ভূমির সমান্তরালে না কাটলে কিন্তু হবে না। তাহলে এই একটা শঙ্কু তুই পেয়ে যাবি। যাই জয়েন করলাম। এবার দেখ, এই হচ্ছে তোর ছবিটা, ব্যাস হয়ে গেছে। এ নাম দিচ্ছি, বি নাম দিচ্ছি, সি নাম দিচ্ছি,
ডি নাম দিচ্ছি, ই নাম দিচ্ছি। তো আসল শঙ্কুটার ব্যাসার্ধকে ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল আর, আর চিহ্ন করার পরে যে ছোট শঙ্কুটা পাচ্ছি, পুচকে শঙ্কুটা পাচ্ছি, সেটার ব্যাসার্ধটা আমার কে হবে, বিসি হবে। সেটাকে ছোট হাতের আর নাম দিচ্ছি। আর বাদ বাকি যা আছে আছে, ঠিক আছে, আমরা তো নাম দিয়েই দিয়েছি। এবার দেখা যাক আমাদের আয়তনের ফর্মুলাটা কিভাবে পাবো। আচ্ছা, কেউ বলতে পারবি শঙ্কুটার আয়তন বের করার প্ল্যানিংটা কিরকম হবে, কিভাবে আমি শঙ্কুটা মানে ফার্স্ট টার্মটার আয়তনটা পেতে পারি, প্ল্যানিংটা খালি, ম্যাথমেটিক্সটা বলছি না। টোটাল সংখ্যা আয়তন থেকে উপর সংখ্যা আয়তন বাদ দেবো। ভেরি গুড, এটাই প্ল্যানিং হবে। মানে বড় শঙ্কু থেকে পুচকে শঙ্কুকে বাদ দেবো, তাহলেই ফার্স্ট টার্মের ভলিউমটা পেয়ে যাবো। ম্যাথমেটিক্সটা আমি বলে দিচ্ছি, ডাউট কোন। বড় শঙ্কু থেকে যদি আমি এটাকে অফ করে দিই, তাহলেই তো আমরা ফার্স্ট টার্মটা পেয়ে যাচ্ছি, কোনো ডাউট নেই তো। তাহলে ফার্স্ট টার্মের এরিয়া, এই সরি, ফার্স্ট টার্মের ভলিউম ইকুয়াল টু বিগার কোণ মাইনাস স্মলার কোণ, বিগার কোণ মাইনাস স্মলার কোণ, কোনো ডাউট নেই। এবারে আমাকে বলো বিগার কোণের ভলিউমটাকে একটু বলতে দেখি, বিগার কোণের। আচ্ছা, আমরা একটা কাজ করি, বিগার যে কোণটা আছে না, সেটার উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এইচ, লিখতে কম হবে। আর আমাদের যে কর্তিত অংশটা মানে যে ফার্স্ট টার্মটা, সেটা ধরে নিচ্ছি ছোট হাতের এইচ। আর কর্তিতর তির্যককে ধরছি এল, আর বড়টার তির্যককে ধরছি ক্যাপিটাল এল। দেখি জিওমেট্রি দিয়ে কিভাবে হয়। তো আমাকে বলো, ছবিটা সবার ক্লিয়ার আছে? কাকে কি ধরা টরা হলো? আচ্ছা, ছবি ক্লিয়ার আছে, ভেরি গুড। এবার দেখ বড় শঙ্কুটার আয়তনটা কত। শঙ্কুর আয়তন আমরা শিখে গেছি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে বড় শঙ্কুর তো ব্যাসার্ধটা স্যার ক্যাপিটাল আর, আর স্কোয়ার এইচ, মাইনাস ছোট শঙ্কুর ব্যাসার্ধটা একটু বল। 1/3 by small r small h. ভেরি গুড। স্মল আর স্কোয়ার, না স্মল এইচ কি? Small r square small h হতে পারে না, ক্যাপিটাল এইচ মানে capital H minus ক্যাপিটাল small এইচ h. মাইনাস স্মল এইচ। ছোট শঙ্কুর উচ্চতা কিন্তু স্মল এইচ নয়, কর্তিতটার উচ্চতা হচ্ছে স্মল এইচ। এই জিনিসটা কিন্তু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, বুঝে নে, ডাউট নেই তো কোনো। দেখ ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, না স্যার, ঠিক আছে। বেশ। এবার কি কমন যাচ্ছে, কমন নিয়ে নি। আমার রেজাল্টটা আমরা জানি, রেজাল্ট আমাকে কি দেখাতে হবে, এইটা 1/3, এইটা এইটা করি আমি প্রবলেমে চলে আসছি, দাঁড়া। তো এবার দেখ 1/3 পাইটাকে কমন নিয়ে নে, তাহলে কি পড়ে থাকছে এখানে, আর স্কোয়ার এইচ মাইনাস আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এই জিনিসটা। কোনো ডাউট নেই? ডাউট হলে বল। আচ্ছা, এবারে আমরা চলে আসি একটু জিওমেট্রিতে, একটু সদৃশতায় চলে আসি। সদৃশতা আমি কি বললাম, দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়ে যায় ভাই কি হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এটা এখানে কোন দুটি ত্রিভুজ সদৃশ একটু বলতে পারবি? ABC আর ভেরি গুড, এবিসি। এবিসি ত্রিভুজটা ছোট সমকোণী ত্রিভুজটা, আর বড় সমকোণীও একটা আছে, এইটা। এই দুটো কিন্তু সদৃশ আছে। কেন স্যার সদৃশ আপনার? ওপরের টপ মোস্ট অর্ধ শীর্ষকোণ তো কমন আছে, এটা তো কমন। আর 90 ডিগ্রি 90 ডিগ্রি আছে না, দুটো কোণ সমান মানে তো তিনটে কোণ সমান, তাহলে সবুজ ত্রিভুজটা হলুদ ত্রিভুজটা সদৃশ কোণই আছে। সদৃশ কোণই যেই হয়ে যাবে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়ে যাচ্ছে। অনুরূপ বাহু মানে দেখ, তাহলে কোনটা বাই কোনটা, এবি বাই, দাঁড়া অন্য কালে দিয়ে লিখি, তার মানে এবি বাই এডি ইকুয়ালস টু বিসি বাই ডি বলতে পারবি? এটা বুঝতে পারলি? এই অ্যাঙ্গেলও তো সেম রে বাবু, এই অ্যাঙ্গেলও সেম। তাহলে বেগুনি রঙের এই অ্যাঙ্গেলটার উল্টো দিকে কে আছে সবুজ ত্রিভুজটাতে? এবি। বেগুনি অ্যাঙ্গেলের সঙ্গে এই বেগুনি অ্যাঙ্গেল সমান, তার উল্টো দিকে কে আছে বড় ত্রিভুজে? এডি আছে। এবি বাই এডি ইকুয়াল টু অর্ধ শীর্ষ কোণের বিপরীত বাহুগুলিও তো সমান, মানে অনুরূপ।
বিসি বাই ডি হবে। তো এবার একটু মানটা বসিয়ে দিই আমরা। এবি মানে কত বলতো? এবি মানে তো তোর ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। আচ্ছা এডি মানে বল, এডি মানে তো ক্যাপিটাল এইচ। আচ্ছা বিসি মানে বল, বিসি মানে ছোট হাতের আর, আর ডি মানে ক্যাপিটাল আর। এই একটা রিলেশন তুই পেয়ে গেছিস। দেখ এবার কোনো ডাউট? এবার তোর প্রমাণে তোর যেটা দরকার সেটা কি? তোর প্রমাণে তোর ফ্রাস্টামের আয়তনটা দরকার আছে। ফ্রাস্টামের আয়তনে কিন্তু তোর কি কি আছে? ফ্রাস্টামটার ওপরের দিকে সারফেসে মানে ছোট হাতের আর গল্পে আসবে, বড় হাতের আরও গল্পে থাকবে, আর ফ্রাস্টামটার এইচটা মানে ছোট হাতের এইচটা গল্পে থাকবে। মানে বিদেয় করতে হচ্ছে কাকে এখানে বেসিক্যালি? ক্যাপিটাল এইচ কে তোকে বিদেয় করতে হবে, ব্যাস। ক্যাপিটাল এইচ কে নিয়ে বসিয়ে দে। ক্যাপিটাল এইচ এর পাবো কোত্থেকে আমরা? রিলেশনটা থেকে। আমরা এটা কি পেলাম এখানে? এটা একটু পাশে নিচ্ছি। এটা মানে আমরা পাচ্ছি তাহলে এই ক্যাপিটাল এইচটাকে সরিয়ে দিচ্ছি কেন ওটা বুঝতে পারলাম না। ক্যাপিটাল এইচটা। দেখ ফার্স্ট টার্মের যে ভলিউমের ফর্মুলাটা সেখানে আমার কি আছে? এই যে ভলিউমের ফর্মুলাটা, এখানে কি কোনো শঙ্কুর আসল উচ্চতার কথা কিছু বলা আছে? এখানে তো ক্যাপিটাল না এইচ না নেই, ছোট হাতের এইচটাই সিনে আছে। আসল শঙ্কু তো আমার ফার্স্ট টার্মে কোনো জানি না আমরা কত। আমার তো খালি শঙ্কুর মানে ফার্স্ট টার্মের উচ্চতাকে নিয়ে খেলতে হবে। তা বড় হাতের এইচকে রেখে লাভ নেই। তো বড় হাতের এইচটাকে আমরা ডিরাইভ করে দেবো। তো এইচ মাইনাস এইচ বাই এইচ ইকুয়ালস টু আর বাই আর। তো এখান থেকে একটু মুখে মুখে বলতে পারবি? চেষ্টা কর দেখি মুখে মুখে বলার, ক্যাপিটাল এইচটা কত হবে। স্যার এইচ আর বাই আর মাইনাস আর। মুখে মুখে স্কিলটা একটু বাড়িয়ে ফেল, পরে লাগবে কাজে। এইচ আর বাই, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। মুখে মুখে করবি ইন দ্য সেন্স তোকে যে ক্রস মাল্টিপ্লিকেশন এগুলো তোকে মুখে মুখে কি করবি কিভাবে? তোকে র্যামের ক্যাপাসিটি বাড়াতে হবে। র্যাম মানে তোর ইনস্ট্যান্ট মেমোরি। এখানে তুই মনে মনে করে নিবি এক মাইনাস এই পুরোটাই মুখে মুখে এগুলো ইকুয়াল টু আর বাই আর। পরে একটু টাফ হবে এখনই ক্লাস টেনে, পরে লাগবে। তো যাই হোক আমি ভেঙে ভেঙেই করছি। দেখ এক মাইনাস বিচ্ছেদ করে দে ইকুয়াল টু আর বাই আর। তোকে তো ক্যাপিটাল এইচটা একা রাখতে হবে। তাহলে এই আর বাই আরটাকে এদিকে নিয়ে আয়, এইচ বাই এটাকে এদিকে নিয়ে আয়। তাহলে ক্যাপিটাল এইচটা আমার এদিকে ক্রস মাল্টিপ্লাই করে চলে আসছে এইচ আর বাই আর মাইনাস। তোরা এগুলো হাতে করে দেখ, বুঝতে পারবি, বোঝাচ্ছি না কিছু। তাহলে ক্যাপিটাল এইচ হচ্ছে চলে আসছে এইচ আর বাই আর মাইনাস আর। আচ্ছা ভালো কথা, বসিয়ে দেওয়া যাক। তো আমি যদি এখান থেকে একটু ব্র্যাকেটটাকে ওপেন করে এইচটাকে কমন নিয়ে নিই, চলে আসছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ। এটাকে আমি হাতই লাগাবো না। একে আমি কেন হাত লাগাতে যাবো? এ তো ভালো, এখানে তো এইচ নাই। ঠিক আছে, তো আমাদের এইচটাকে বসানো দিয়ে কথা। এইচটাকে বসিয়ে দিচ্ছি এখানে, এইচ আর বাই আর মাইনাস আর, আর এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তাড়াতাড়ি হবে আর কি। দুবার এইচ বসানোর থেকে তো একবার এইচ বসানোটা বেটার না? এটা কেটে যাচ্ছে। এবার পুরোটা থেকে এইচ যদি কমন নিয়ে নিস চলে আছে রেজাল্ট তো 1/3 পাই। এইচ যদি কমন নিয়ে নিস সেখান থেকে পড়ে আছে এইটা ইন্টু এইটা, তার মানে আর স্কোয়ার প্লাস আর আর, আর ওখান থেকে আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোর ফার্স্ট টার্মের ভলিউমের ফর্মুলা। ওয়ান থার্ড ভলিউমের ফর্মুলা মুখস্থ করতে যাস না। ওয়ান থার্ড অফ পাই ইন্টু ফার্স্ট টার্মের উচ্চতা মাথায় রাখ। ওয়ান থার্ড পাই ফার্স্ট টার্মের উচ্চতা ইন্টু এই জিনিসটা, যেটা অনেকটা আমাদের এ কিউব মাইনাস বি কিউবের বড় উৎপাদকটার মতো দেখতে। এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এ আর বিটা হচ্ছে ব্যাসার্ধগুলো, ব্যাস। এভাবে এভাবে কানেক্ট কর। এ আর বিটা হচ্ছে ব্যাসার্ধগুলো ওপরের সারফেস আর নিচের সারফেসের। ঠিক আছে, যাই হোক। তাহলে ফার্স্ট টার্মের যে এইটা, এটা একটু আমাকে দিক করে পাঠাস তো। পার্শ্বতলের এরিয়াটা এটা কিভাবে আসবে? পার্শ্বতল বার করার প্ল্যানিংটা কিরকম হবে? বড়টার পার্শ্বতল মাইনাস ছোটটার পার্শ্বতল করলেই হয়ে যাবে একইভাবে। রেজাল্ট এটাই। যাই হোক, বুঝতে পারলি ক্যালকুলেশনটা? হ্যাঁ আচ্ছা স্যার। বুঝে গেছি, বুঝে গেছিস। ঠিক আছে, আরো অনেক কিছু বল দেখি। মাস্টার বাংলাটা কি বললেন? বাংলাটা হচ্ছে কি বললাম যেন, ছিন্ন ছিন্ন শঙ্কু। ছিন্ন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বাড়ির কাজ চেষ্টা করবে।
বের কর। আমি তোকে রেজাল্টটা লিখে দিয়েছি মনে হয় ওইটা, দেখবি এটাই আসবে মনে হচ্ছে, তুই মনে করছে পাই এল ইন্টু আর প্লাস আর, খালি পার্শ্বতল, ওপরের তল তো ছোট হাতের পাই আর স্কোয়ার বাই পাই যোগ হয়ে যাবে, অসুবিধা নেই। তো এবার চলে আয় কিছু প্রবলেমসে, কোনো ডাউট হলে বল। একটু গোলমেলে জায়গা হচ্ছে এই ছিন্ন শঙ্কুর জিনিসটা আর ওই বৃত্তকলা থেকে কিভাবে পাই আর এলটা এলো, বাদ বাকি তো সমস্ত তুই ফর্মুলা করবি, মাধ্যমিকে কি আছে ফর্মুলা করবি, অঙ্ক করবি, এই আর কি। চল, আর কোনটাকে কি বলে বুঝে গেছিস তো, প্রবলেমস বলে হেডিং কর। এবার একটু খাতা পেন বের কর। দেখ এই সমস্ত অঙ্ক করাচ্ছি না, যে আর বলা আছে এইচ বলা আছে বা আয়তন বের করতে হবে, এগুলো বাড়িতে করবি। আগের বছরের অ্যাসাইনমেন্ট আছে, ওখান থেকে দিচ্ছি, কর। লেখ একটি, এটা টেস্ট পেপারের প্রবলেম, টেস্ট পেপার এবিটি ঘাটলে পেয়ে যাবি, 2 মার্কস, 2 মার্কস। লেখ একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, ভূমির ক্ষেত্রফলের, খুবই কমন অঙ্ক দেখবি, √5 গুণ। তো বলা হচ্ছে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত। অনুপাত কত, পর দেখি। আমি কিছু অঙ্কটা বলছি না, একটা কথা বলছি, সেটা হচ্ছে একটা শঙ্কু তোর কাছে আছে, এটার এই হচ্ছে উচ্চতা, এই হচ্ছে ব্যাসার্ধ, আর দেখতেই পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়, মানে এখানে h² প্লাস r² ইকুয়াল টু l² হয়। ঠিক আছে, এটা কাজে লাগিয়ে কর। স্যার √5:1। না, কোশ্চেনটা ভালো করে পড়, কিন্তু বক্রতলের ক্ষেত্রফল কোশ্চেন খুব ভালো মতো পড়তে হবে, পরিমিতি এবং পাটিগণিতে। স্যার √6 × 1 √6/1। √6, না, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা রিকল কর, ভুলভাল ফর্মুলা কিন্তু মাথায় ঢোকাস না। 2:1, কে বললি? হ্যাঁ, আমি মানে হ্যাঁ, 2:1। বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে সমীকরণটা তাহলে কি হবে? আচ্ছা 2:1 এসছে, ওটা ওই আপনার জেনারেটিং লাইনের সঙ্গে অনুপাত করে দিয়েছিল। না না না, জেনারেটিং লাইন ফাইন বলিস না রে, তির্যক উচ্চতা একটু হ্যাবিট কর, সব ভুলে যা, জেনারেটিং লাইন ফাইন। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ইয়ে পাই আর এল, পাই আর এর সমীকরণটা কি সিম্পল, বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তো পাই আর² তার √5 গুণ, এই হচ্ছে সমীকরণটা। এখান থেকে পাই আর গুলোকে উড়িয়ে দে, তাহলে কি পাচ্ছিস, এই ইকুয়াল টু একদম পাতি অঙ্ক r√5। এবার তোর তো খেলতে হবে শঙ্কুটার উচ্চতা, মানে তোকে তো এইচ আর আর কে নিয়ে খেলতে হবে, এল কে তো গল্পে রেখে তার মানে লাভই নেই কোনো, এলটাকে যদি বিদায় করতে হয় এই সমীকরণটা কাজে লাগবে। স্কয়ার করে দিই। ভেরি গুড, দুদিকে যদি স্কোয়ার করে দিস, 5r², l² বসিয়ে দিতে হবে, h² প্লাস r²।
তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার চলে আসছে। বর্গমূল করলে এইচ বাই আর ইকুয়াল টু 2/1। ক্লিয়ার আছে? বেশ, নেক্সট লেট সোজা আছে, পারবি? কর। ঠিক আছে, কর। দেখি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 সেমি, আর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে ভলিউম কত হবে? ভলিউমটা বের করবি। কোয়েশ্চেনে যদি কিছু বলে টলে না দেয় তাহলে পাইয়ের জায়গাতে 22/7 বসাবি। তোকে আমি অঙ্কটাতে বসাতে বারণ করছি, ক্যালকুলেশন বাজে আসবে, তোর পাই দিয়ে রাখ অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি, এটা 2√2। তা পাই দিয়ে রাখবো। পাই দিয়ে রেখে দে। 16/√2 ইন্টু পাই, আচ্ছা ঠিক আছে। ও 16/3, হ্যাঁ 3 তো আসবে একটা। তো এটা আমরা বুঝতেই পাচ্ছি, সময় মানে এটা তো নর্মালি হয়ে যাবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হয়ে গেছে। এটাও 45, এটাও 45, তাহলে উচ্চতাটাও নিশ্চয়ই 2√2 হবে। এমসিকিউ 1/3 পাই রেডিয়াস স্কোয়ার, যাস একক দিবি অবশ্যই, 8, 16। যদি 2 নম্বরে আসে তাহলে এই উচ্চতার ব্যাসার্ধটা যে সমান, সেটা মানে কি লিখবো ওই জায়গাটা? ত্রিভুজটার নাম দিয়ে দিবি, ছোট করে আঁকবি। মানে ছবিতে ওই ত্রিভুজের নাম দিয়ে তাহলে লিখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম দিয়ে দিবি, আর ফর্মুলাটা অবশ্যই লিখবি, ফর্মুলা না লিখলে কিন্তু 1 মাইনাস। অবশ্যই ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার ইজটা লিখবি, তারপরে ভ্যালু বসাবি। ফর্মুলা 1 থাকে, ভ্যালু বসিয়ে করছিস ওটাতে 1, তো যাই আসবে এটা বসিয়ে দেখে নিস। এটা তো 8 হয়ে গেল, 8 দুগুণে 16, 16√2/3 পাই, হ্যাঁ 16√2/3 পাই সেমি কিউব। ডাউট নেই তো? আর কি ডাউট থাকবে? যাই হোক, বইয়ের কিন্তু এই অঙ্কটা খুবই গোলমেলে, বইয়ের অঙ্কটা আসে তাও লোকে মেলাতে পারে না পরীক্ষায়। কোন অঙ্কটা বলতো? একটা লোহার বয়া না কি একটা আছে না, ওইটা, ওটা একটু করতো, ওটা একটু করে নে। দেখ একটা 75 পূর্ণ 3-7 না এরকম কিছু একটা আছে, একটু বইটা খোল, এক্সারসাইজ। হ্যাঁ ওইটা, ওটাতে লোকে ভুল করে অনেক সময়, ওটা খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। যতদূর বয়া মানে কি ওই ফার্স্ট? বয়া মানে কিন্তু তোর না, বয়া মানে কিন্তু শঙ্কু আছে, বয়া মানে বেসিক্যালি ফাঁপা শঙ্কু, মানে ভেতরে কিছু নেই কিন্তু এটাখানে ঢাকনাটা আছে, তল দুটো, টোপর না কিন্তু, টোপর না, টোপর মানে তলায় কিছু নেই। বয়ের অঙ্কটা বলছে, বইয়ের নয়, বইয়ের নয়, ঠিক আছে?
প্র্যাকটিস করবি বেশি, উত্তরটা মুখস্থ রাখবি, খুবই কমন অঙ্ক। তো যাই হোক, তো বয়া মানে কি? বয়া মানেটা হচ্ছে গিয়ে তোর ভেতরে ফাঁপাই আছে, কিন্তু টোপরের মতো না, টোপরের জায়গায় একটা তল আছে, টোপরের জায়গায় একটা তল আছে। ইউ হ্যাভ টু মানে টেক টু সারফেসেস আর কি, সমতলকে নিয়ে কাজ করতে হবে। মানে বুঝতে পারলাম। মানেটা হচ্ছে ইয়ে, আরে টোপর আছে, টোপরে মাথা ঢোকানোর যে তলার সারফেসটা, ওখানে একটা মানে কাগজ দিয়ে সেটে দে, মানে সলিড, মানে ব্যাপার ভেতরে ফাঁপা, ভেতরে কিন্তু ফাঁপা, কিন্তু কিন্তু দুটো তল আছে, ঠিক আছে? তো বয়াটা কি বলা হচ্ছে একটু বল কোশ্চেনটা। লোহার পাত লাগবে, মনে আব্দুল মনে পড়ছে 75.2-7 না এরকম কিছু একটা ছিল। বৃত্তাকার শঙ্কু হ্যাঁ, আকৃতির একটি লোহার পাত্রের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। 3.7 বর্গমিটার পাত লেগেছে। বয়াটি তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা বলা আছে বেসিক্যালি। সমগ্র তলের শেপটা বুঝতে পারলাম। শেপটা হচ্ছে গিয়ে, এই হচ্ছে গিয়ে একটা হলো সিলিন্ডার, হলো সিলিন্ডারের তলায় ঢাকনা লাগিয়ে দে, ব্যাস। হলো সিলিন্ডারের তলায় ঢাকনা লাগিয়ে দে, ভেতরে ফাঁপা, ও আচ্ছা। হলো সিলিন্ডারের তলায় ঢাকনা, ঠিক আছে? বয়া মানে তোর ইয়ে কি, বয়া মানেটা কি, মানে তুই জল ফল মানে এরকম কিছু একটা মনে হয়, জল ফল ঢালে না এই জিনিস মনে হয়। যাই হোক, হবে কিছু একটা। তো এবার হচ্ছে তোর বলা হচ্ছে সমতলের ক্ষেত্রফলটা, মানে তোকে বলা হচ্ছে বয়াটা বানাতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে, তার মানে সমতলের ক্ষেত্রফলটা বলা আছে। ধরে নেব রেডিয়াস হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে ধরে নেবো আর। মিটার বললি না, তাহলে মিটার। তাহলে টোটাল সারফেস এরিয়াটা কত হয়ে যাবে? এখানে অনেকে নর্মাল কিন্তু পাই আর এল দিয়ে করে, অঙ্ক মিলবে না। টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে পাই ইন্টু আর। আচ্ছা, আর কিছু বলা আছে নেক্সট পরে? হ্যাঁ স্যার, বলা আছে বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হবে হিসাব করে লিখুন। আচ্ছা, তির্যক উচ্চতা 5। আচ্ছা, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলাটা আমরা কি শিখেছি? টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা পাই আর ইন্টু আর প্লাস এল। এই যে পাই আর ইন্টু আর প্লাস এল, এটা ইউজ করে দেয়। তার মানে টোটাল সারফেস এরিয়া হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস, এখানে তির্যক উচ্চতা 5 বলা আছে, এত মিটার স্কোয়ার। তো প্রশ্ন অনুসারে পাই ইন্টু আর প্লাস 5, এটাই বলা হচ্ছে 75.3 এটাকে সলভ করে আরটা বের করতে হবে, ভালো আসবে। 3 বেরিয়েছে। 3 বেরিয়ে গেছে, আচ্ছা বাহ। মানে আর স্কোয়ার প্লাস 5 আর, পাইটাকে এদিকে নিয়ে আয়, এটা মানে 5 75 7 75 525 বাই 3 ইন্টু 22-এর সাথে বসিয়ে দে। 3 কেন, এটা তো 7 হবে। এগুলো নিজেরা কর আর কি, তো দেখিস না। ইন্টু 7-22, 11 দিয়ে কাটলে, তুই 11 দিয়ে কাটলে না 28 হবে না, 11 4 11 44 88 24। মিডিল টার্ম করে এখান থেকে আটটা বের করে নে। 8 স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 ইকুয়াল টু 0, ঠিক আছে? দেখবি আর ইকুয়াল টু 3 আসছে। 3 3 9 5, হ্যাঁ 3ই আসবে। আর এটা মনে নেগেটিভ আসবে, সেটাকে নিস না। তো বয়াটা তুই রেডিয়াসটা পেয়ে গেলি। এবার তোকে জিজ্ঞেস করেছে কি কতটা কি আছে, ভলিউম কত জিজ্ঞেস করেছে মনে হয়। ভলিউম তো এখান থেকে তুই পেয়েই যাবি। ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধ পেয়ে গেছিস 3 স্কোয়ার। এইচ পেতে গেলে তোকে আবার ওই পিথাগোরাস থেকে মাথায় রাখবি, যে কোনো শঙ্কুর জন্যই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এল স্কোয়ার। তোকে এলটা বলে দিয়েছে 5, আর পেয়ে গেছিস 3, বসিয়ে দে। এইচ স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 25, এইচ হচ্ছে 4, হাইট পেয়ে গেলি 4, এখানে বসা। মিটার কিউব ভলিউম পেয়ে গেলি। পাইয়ের জায়গায় 22-এর সাথে বসিয়ে কিন্তু মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবি, না হলে হবে না, পাই কিন্তু বসাতে হবে। ক্যালকুলেট করবি নিজেরা, পাই 22/7 বসাবি, ঠিক আছে? চল, স্যার যদি 3.14 দিয়ে গুণ করে দিই ওটা তাহলে কি কোশ্চেনে বলে অসুবিধা দেবে, হবে? ওটা কোশ্চেনে বলে দেবে। 3.14 যদি না বলে দেয় কোনো বসানোর দরকার নেই।
তো তোরা পার্ট ওয়ানে আমি 3.14 দিয়ে গুণ করে লিখে দিচ্ছি। আরো ভালো, বেশি খেটেছিস, দিয়ে দেবে, নাম্বার দিয়ে দেবে। আচ্ছা বলছি যে এখানে যদি পায়ে রেখে দেওয়া হয় তো নম্বর কি কেটে দেবে? পাই রাখিস না আর কি, পায়ের জায়গায় বাইশে বসাতে হয়, ঠিক আছে। জানি না, আমাকে যে অ্যান্সার কি দেওয়া হয়েছে সেখানে তো অ্যান্সার পাই দিয়ে লেখেনি, এই আর কি, মানে পাই বসাতে বলা হচ্ছে। নেক্সট, এটা বুঝে গেছিস তাহলে, এখানেই হচ্ছে আসল, তুই সমীকরণটাকে ভুল নিস না। সমীকরণ কিন্তু তুই বয়ারটি বানাতে এতটা লোহা লেগেছে মানে সমগ্র তলটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। চল নেক্সট কর, এই অঙ্কটা বেশ ভালো, ট্রিগোনোমেট্রি একটা পাঞ্চ করা আছে। 4, কোন লম্ববৃত্তাকার শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, বক্রতলের এরিয়া হচ্ছে এস, আয়তন হচ্ছে ভি, ক্যাপিটাল ভি বলা আছে, উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ, আর অর্ধ শীর্ষকোণ হচ্ছে আলফা, সবকিছুই বলে দিয়েছে। প্রুভ দ্যাট ভলিউম ভি ইকুয়াল টু 1/3 পাই এইচ কিউব tan স্কোয়ার আলফা। টেস্ট পেপারও পাবি। চেষ্টা কর। এটা হয়ে গেছে স্যার। বাহ, এখানটাতে এইচ কিউব রেখে আর আর স্কোয়ারের তলায় একটা এইচ স্কোয়ার যোগ করে ওটা ট্যান স্কোয়ার আলফা চলে আসছে। ভেরি গুড। এটা বলা হচ্ছে আলফা, এটা হচ্ছে এইচ, আর কিছু বলা নেই। কর, রেডিয়াসটাকে আর ধরে নে, কর। হয়ে গেলে বলিস তো বাকিরা, দেখি কার কার হয়। স্যার হয়ে আছে। হুম, হয়ে গেছে। বেশ। তো দেখ, রেডিয়াসটাকে ধরে নিচ্ছি আর, কেন রেডিয়াসটা হয়েছে, হ্যাঁ, কেন রেডিয়াসটা লাগবে, কেন কি আমাদের ভলিউমের ফর্মুলায় কিন্তু 1/3 পাই আর স্কোয়ার এইচ আছে, ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিলাম। তো স্পষ্ট দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে, তার মানে এই ত্রিভুজটা সমকোণী। এখানে একটু ত্রিকোণমিতি লাগালেই দেখতে পাচ্ছি আর বাই এইচ চলে আসছে ট্যান আলফা, মানে আলফা কোণটার সাপেক্ষে ট্রিগোনোমেট্রি লাগালে চলে আসছে। তাহলে এখান থেকে আর পেয়ে যাচ্ছি কত, এইচ ট্যান আলফা। ভলিউমের ফর্মুলায় বসিয়ে দে। therefore volume equals to 1/3, ফর্মুলাটা লিখছি, পাই আর স্কোয়ার এইচ। আর কোথাও গল্পে ছিল না, তোকে কোশ্চেনে কোথাও আর মেনশন করা নেই, এই জন্য আমরা আটটা বসাচ্ছি।
তাহলে 1/3 পাই এইচ tan আলফার হোল স্কোয়ার ইন্টু এইচ, তাহলে আমাদের চলে আসছে 1/3 পাই এইচ কিউব tan স্কোয়ার আলফা। এটা 2 নম্বরের অঙ্ক। যাই হোক, চল এই পার্টটা না বুঝতে পারলে বলিস কিভাবে এইচ বাই আর tan আলফা এলো আর বাই এইচ। আলফা কোনটার সাপেক্ষে? উচ্চতা বাই ভূমি, tan আলফা। ঠিক আছে, স্যার তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা তো কোনো কাজেই লাগলো না। বক্রতলের ক্ষেত্রফলটা কি ছিল না? অঙ্কটা অন্য কিছু একটা এস দিও, এসটাও ছিল আর আরেকটা এক্সট্রা দেওয়া ছিল, প্রমাণ করাটা দিইনি আর কি। এস প্রমাণ করতে হবে পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই, করিস বাড়িতে এটা, বাই কস স্কোয়ার আলফা। এস এটা আসবে, করে দেখিস। এখনো করতে পারিস, কর। পাই আর এলটা বের করে নিতে হবে তোকে একটু, এটাও করা যেতে পারে, কর। পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই কস স্কোয়ার আলফা। এস কি পার্থক্য সমগ্রতল? এসটা হচ্ছে গিয়ে বক্রতলের ক্ষেত্রফল, অনলি পার্শ্বতল, পাই আর এল। এটাকে এল ধরে নে, কর। হাজার হয়ে গেছে। বাহ, হুম স্যার হয়ে গেছে। হুম। তো এলটা বার করে নিলেই হয়ে যাবে আর কি, বেসিক্যালি ট্রিগোনোমেট্রি ইউজ করে এলটা বের করে নে। এই মোহক হয়নি? একজন একটু ফোন করেছিল সেগুলো তো ও সমস্যা। আচ্ছা, এই ইয়ের হয়েছে, সূর্যায়ন হচ্ছে তোর? স্যার হয়ে গেছে। কথা টথা বলিস না? হ্যাঁ, না বুঝতে পারলে বলবি। আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে তো, সমাল্য হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ, তো দেখ এখান থেকে একটু এলটাকে গল্পে আনতে হবে, কেন? পার্শ্বতলের ক্ষেত্রফল তো পাই আর এল। তো এখানে আমরা আটটা তো আমরা পেয়ে গেছি, এইচ টান আলফা, এলটা বার করতে হবে। তো আমরা যদি এইচ আর এল কে নিয়ে কাজ করতে চাই, দেখ তোদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এটা একটু দেখিয়ে নে, হওয়ার কথা না। দাঁড়া, এই যে একটু দেখিয়ে নে, দাঁড়া। বুঝতে পারছিস তো? এমনি আমি যদি ডাইরেক্ট লিখি, এইচ বাই এল কত আসবে? সাইন না কস? সাইন আলফা না কস আলফা? কস আলফা। তাহলে এল মানে হচ্ছে এইচ বাই কস আলফা। ব্যাস বসিয়ে দিয়ে চলে আসবে। স্যার আমি ওটাকে ট্যান আলফা আর সেক আলফার গুণফল হিসাবে করেছিলাম। হ্যাঁ, ওটা তো অসুবিধা নেই, অসুবিধা নেই, বসিয়ে দিয়ে চলে আসবে। বসিয়ে দিই এইচ বাই কস, তো এটাকে এর পাশে লেখ, বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে এইচ ট্যান, এইচ ট্যান, ট্যানটাকে সাইন বাই কস, তাহলে পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই কস স্কোয়ার আলফা। তাই তো ছিল। নেক্সট, বইয়ে দেখতো এরকম কোনো অঙ্ক আছে কি, যে ফার্স্ট টার্মের 1:7:19 দিয়ে একটা অঙ্ক ছিল বেশ ভালো,
পাচ্ছি না এখন খুঁজে, টেস্ট পেপারেও এসেছিল। যাই হোক, বাদ দে, তোর বুঝতে পারবি না শর্টে। লেখ একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা লেখ। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে এইচ। এই দুটো বলা আছে। অর্ধ শীর্ষকোণ বলা আছে আলফা। Prove that cosec alpha into sec alpha equal to r square plus h square by rh. মানে এল বাই আর এইচ লেখে, একটু সুন্দর লাগবে দেখতে, একটু এল বাই আর এইচ লিখে ফেল, মানে এল স্কোয়ার বাই আর এইচ লেখ। এল ইকুয়াল টু তির্যক উচ্চতা বলা আছে। তাহলে তো তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, হয়েই যাবে তো। ইয়েস, পাতি অঙ্ক। এটা হয়ে গেল। হ্যাঁ, এইচ ডাব্লিউ কোসেক আলফা সেক আলফা বার করে বসিয়ে দে, চল। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ক্যালকুলেশন বেশি এরকম অঙ্ক করবি দু এক পিস কর দেখি। দ্বিশঙ্কু বাবা, দ্বিশঙ্কু তো একই, লেখ। লেখ একটি লোহার নিরেট একটি প্রুফও করতে হবে, ক্যালকুলেশনের অঙ্ক করতে হবে। লোহার নিরেট, নিরেট মানে সলিড, ঠিক আছে আদিত্য। নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের, দণ্ড মানে কিন্তু সিলিন্ডার চলে এলো, মানে ইয়ে চলে এলো, চোঙ চলে এলো। প্রস্থচ্ছেদের ব্যাস প্রস্থচ্ছেদের ব্যাস বা নর্মাল ভূমির ব্যাস আর কি। এই হচ্ছে তো দণ্ড, দণ্ডকে তুই কাটলি, প্রস্থচ্ছেদ মানে হচ্ছে কাটছিস, এইভাবে কাটছিস, যে বৃত্তটা পাবি তার ব্যাস মানে একই নর্মাল চোঙের ব্যাস আসলে। প্রস্থচ্ছেদের ব্যাস হচ্ছে 16 সেমি, আর দৈর্ঘ্যটা বলা আছে 1 মিটার, মানে উচ্চতাটা বলা আছে। দণ্ডটি গলিয়ে 8 সেমি উচ্চতা আর 5 সেমি ব্যাসার্ধের কতগুলি লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে নিরেট? কতগুলি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে? খালি ক্যালকুলেশনটা করে বল কতগুলো হচ্ছে। গলানোর কেস মানেই জানিস আয়তনের ব্যাপার। তো গলানোর অঙ্ক খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের পার্সপেক্টিভে, এবারও এসছে। 2025-এও কিন্তু এই একই অঙ্ক এসছে, চোঙ গলিয়ে শঙ্কু পাওয়া যাবে, একই অঙ্ক। এবং যে অঙ্কটা এসছে একদম আমি লাস্ট পরীক্ষার লাস্ট দিন ওই অঙ্কটা দিয়েছিলাম, মানে যেহেতু এগুলো বলি না সাজেশন এই সেই, এই জন্য ওরা ক্যাজুয়ালি নিয়েছে, আর ওই অঙ্কটাই এসছে, সেম ডেটা। চোঙ গলিয়ে শঙ্কু, খুবই মাধ্যমিকের পার্সপেক্টিভ, গলানোর অঙ্ক ইম্পর্টেন্ট, গলানোর অঙ্ক ইম্পর্টেন্ট। স্যার 60। পড়েও ফেললি, দেখি বাকিরা কি বলে, পাওয়া যাবে।
আমার তো 480 কেন হচ্ছে? 480। 24 আসছে, এই রে, 24 আসছে আমার। এই অঙ্কই করাতে হবে বেশি, বুঝে গেছি। মিলবে না সব। যে তিনটে উত্তর বললি একটাও উত্তরে নেই, বুঝলি? 96। 96 হবে উত্তর, হ্যাঁ। 96 কারো বেরোলে বলবি। আইডিয়াটা তো সবাই জানিস। দণ্ডের আয়তনটা বের করবি, ডিভাইড করে দিবি এক এক পিস ছোট শঙ্কুর আয়তন দিয়ে, তাহলে কপিস শঙ্কু পাবি, পেয়ে যাবি। তো কিছু লিখছি না। শঙ্কুর আয়তন কখনোই কিন্তু পাই ফাই বসাতে যাস না ফার্স্টে, কেটে কেটে বেরিয়ে যাবে পাই। গলানোর অঙ্কে পাই বসাবি না আগে, ঠিক আছে? তো চোঙটার আয়তন হয়ে যাচ্ছে 96। চোঙটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ভুলে যাসনি তো চোঙের ফর্মুলা। ব্যাস হচ্ছে 16 সেমি, ব্যাসার্ধ হচ্ছে পাই, 8 হচ্ছে ব্যাসার্ধ, হাইট হচ্ছে 1। এটাকে তুই সেন্টিমিটারে নিয়ে নিবি, 1 মিটার দেওয়া আছে, তাহলে এটাকে 100 নিয়ে নিবি, ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন 1/3 পাই। ব্যাসার্ধ দেখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেকে হয়তো এটাকে 8 রেডিয়াস নিয়ে নিয়েছিস মনে হচ্ছে। 5 সেমি ব্যাসার্ধ বলা আছে, 5 স্কোয়ার ইন্টু 8, পাই পাই কেটে গেছে, 4, 4 8 32, 3 32 96। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা কি অফ হয়ে গিয়েছে দেখ তো। এ এখন ফোন করছে। আচ্ছা, 100% ডেটা ক্রস আছে, ঠিক আছে। এই 100% ডেটা ওভার হয়ে গিয়েছে, এখানেই শেষ করছি। হ্যাঁ, কোনো ডাউট আছে নাকি? ও, এও কেটে গেছে। ঠিক আছে, চল। আর উড়ে গেল নাকি? যাই হোক, ঠিক আছে।